আচ্ছা, তো আমাদের যে মিড টার্ম থাকবে, মিড টার্মে এই স্লাইডটা, জি বলেন। মার্ক মার্ক ডান না করলে কিন্তু সাবমিট হবে না সবাই। আমি তো তাই দেখলাম, আমি সাবমিট করছিলাম অনেক আগে, এখন দেখতেছি মার্ক ডান না করলে যে পরে আমার যে ক্লাসরুমে ইয়ে আছে ওইখানে সিটি ক্লাসরুমে টু তো যে করা ইয়ে আছে। লাগবে না, আপনি আপনার গুগল ফর্মে সাবমিট করে দিলেই হবে। রেকর্ডেড লেখা আছে না? হুম। হ্যাঁ, আমি গুগল রেকর্ডেড। ফর্মে সাবমিট করে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, সাবমিট করে দিলে। আচ্ছা, মিস্টেক দেখাচ্ছে সেখানে কোথায় মিস্টেক? গুগল ফর্মে। আপনি সাবমিট করেন নাই? আমি কিন্তু যথেষ্ট টাইম দিছি। কি ম্যাডাম, আমি তো 16তেই সাবমিট করছি, মিস্টেক দেখাচ্ছে। ম্যাম আমারও তো নো লঙ্গার অ্যাকসেপ্টিং রেসপন্সেস এটা লেখা কেন? কারণ আপনি টাইমলি জমা দেন নাই। ম্যাম আমি তো তখনই দিয়ে দিছি, এতক্ষণ কথার আগেই দিয়ে দিছি। আমি যখন বলছিলাম যে আমি বন্ধ করে দিচ্ছি তখন হচ্ছে আপনি জমা দেন নাই। আপনাদের আমি টাইম দিছি 15 পর্যন্ত, এরপরও আমি বলছি যে হ্যাঁ 1 মিনিট রাখতেছি, এরপরও আপনারা জমা দেন নাই কেন? ম্যাডাম 1 মিনিটের ভিতরে তো দিলাম, বুঝলাম না মিস্টেক হয়েছে কেন। তো হচ্ছে আমাদের এই স্লাইডটা আর হচ্ছে আমাদের ফার্স্ট যে স্লাইডটা ছিল। আমার একটা কোশ্চেন ছিল, ওরা কি সাবমিট করে দিছে? না, করে নাই। পরে করে করব। মানে ম্যাম ওই যে আমাদের যে সিটি কোশ্চেন দিছে ওখান থেকে আর কি, এই কারণে। ওখান থেকে এখানে কোনো ইয়া নাই, কোশ্চেন ছিল না। আমি বুঝাতে পারি। ওরা এক্সাম দিয়ে দিলে তারপরে কোশ্চেনটা করবে আর কি, যে ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো আমাদের হচ্ছে ওই বললামই মিডের সিলেবাস কি থাকবে, এই যে 2-3 এর কম্বাইন্ড স্লাইডটা আর হচ্ছে চ্যাপ্টার 1 এর স্লাইডটা, ঠিক আছে। এখন রেড পর্যন্ত মেবি আমরা আগের ক্লাসে দেখে ফেলছি, তাই না? রেড পর্যন্ত তো আজকের এক্সামে ছিল। জি ম্যাম। আজকে হচ্ছে আমরা রেড পর্যন্ত যেটা আমরা দেখছিলাম ওইটা হচ্ছে গিয়ে এই পর্যন্ত ধরেন খুবই ইম্পর্টেন্ট টপিক। প্রথম থেকে শুরু থেকে এই রেড পর্যন্ত যা আছে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা হালকা করে লাস্টের দিকের যে টপিক গুলো আছে একটু দেখে যাব। সেটা হচ্ছে ফার্স্টে আসতেছে ইনক্রিমেন্টাল এসডিএলসি মডেল। তো আমি আপনাদেরকে অ্যাজাইল মডেল পড়াইছিলাম, তখন আমি বলছিলাম যে অ্যাজাইলে কি হয়, ইটারেশন হয় আর কি, এবং প্রত্যেক ইটারেশনের পরে আমরা একটা ডেলিভারেবল প্রোডাক্ট পাই, তাই না? মনে আছে কি কারো? মেজাইলে হ্যাঁ, ইটারেশন হতে থাকে এবং কিছু ফাংশনালিটি সহ হচ্ছে আমরা একটা প্রত্যেক ইটারেশন শেষে ইউজার একটা করে প্রোডাক্ট পায়। যেমন আমি একটা আপনাদেরকে ইমেজ দেখাইছিলাম, একটা গাড়ির ইমেজ দেখাইছিলাম, হ্যাঁ। আর আরেকটা দেখাইছিলাম যে একদম শুরু থেকে স্কেটবোর্ড থেকে স্কেটিং বোর্ড থেকে শুরু করে দেন সাইকেল, আস্তে আস্তে গাড়িতে যাওয়া। ওইটা হচ্ছে গিয়ে অ্যাজাইল, যেটা হচ্ছে প্রত্যেক ইটারেশন শেষে ইউজারকে ইউজেবল কিছু একটা সে ডেলিভার করে এবং পরের ইটারেশনে সেটাকে আবার রিডিফাইন করে আবার আপডেট করে আবার ডেলিভার করে। সো ওইটা হচ্ছে অ্যাজাইল মডেল যেটা বলছিলাম, সেটা হচ্ছে ইনক্রিমেন্টাল মডেলটা ওই ধরনেরই অ্যাজাইল মডেল, যেখানে হচ্ছে প্রত্যেকটা ইনক্রিমেন্ট শেষে হচ্ছে একটা করে আমার প্রোডাক্ট হচ্ছে ডেলিভার হয় এবং পরের ইনক্রিমেন্ট ফেজে বা ইটারেশন ফেজে হচ্ছে সেই প্রোডাক্টকে আরো বেশি রিকোয়ারমেন্ট অ্যাড করে ফিচার অ্যাড করে জিনিসটাকে আরো বড় করা হয় বা ইয়া করা হয়, আপডেট করা হয়, যতক্ষণ না পর্যন্ত কি হয় আমার প্রোডাক্টটা হচ্ছে যেই পুরা যে রিকোয়ারমেন্টটা ছিল সেটাকে সাপোর্ট না করে, ততক্ষণ পর্যন্ত ইটারেশনটা চলতে থাকে। তো এখানে সুবিধা কি? সুবিধা হচ্ছে আমাদের ইউজার কি পাচ্ছে, ইউজার হচ্ছে একটা ইটারেশন শেষে আমার একটা কিছু একটা ইউজেবল প্রোডাক্ট হাতে পেয়ে যাচ্ছে। তো এখানে দেখি আমরা কি বলা হয়েছে, যে কনস্ট্রাক্ট আ পার্শিয়াল ইমপ্লিমেন্টেশন অফ এ টোটাল সিস্টেম স্লোলি অ্যাড ইনক্রিজড ফাংশনালিটি। সো ফার্স্ট একটা পার্শিয়াল ইমপ্লিমেন্টেশন করা হয়, যেমন আমি বললাম যে একটা ইটারেশনের শেষে ইউজার কিছু একটা ইউজেবল সফটওয়্যার পাবে, হয়তোবা সেখানে ফাংশনালিটি কম থাকবে বাট পাবে। দেন স্লোলি ইনক্রিজ করা হয়, ফাংশনালিটি অ্যাড করা হয়। দ্য ইনক্রিমেন্টাল মডেল প্রায়োরিটাইজ রিকোয়ারমেন্ট অফ দ্য সিস্টেম অ্যান্ড দেন ইমপ্লিমেন্টস দেম ইন এ গ্রুপ। সো আমার যে টোটাল যে রিকোয়ারমেন্ট আছে সব আমি একসাথে ইমপ্লিমেন্ট না করে প্রায়োরিটাইজ করতেছি
প্রায়োরিটাইজ করে সেই যেগুলো রিকোয়ারমেন্টের প্রায়োরিটি সবচেয়ে বেশি সেগুলোকে আগে ইমপ্লিমেন্ট করতেছি, এর পরেরগুলোকে পরে ইমপ্লিমেন্ট করতেছি এরকম। Then each subsequent release of the system adds function to the previous release until all the desired functionality has been implemented. তো যতক্ষণ না পর্যন্ত আমার সব রিকোয়ার্ড ফাংশনালিটি ইমপ্লিমেন্ট হয় ততক্ষণ পর্যন্ত হচ্ছে এটা চলতে থাকে। এরপর বলছে ইনক্রিমেন্টাল মডেলের স্ট্রেংথ ম্যাম এটা তো ম্যাম কিছুটা ওয়াটারফল মডেলের মতো। না, এটা ওয়াটারফল মডেলের মতো না। ওয়াটারফল মডেলে কি আমরা ইটারেশন করতে পারতাম? না ম্যাম, কিন্তু কি মানে একটার পর একটা এবং একটার পর একটা waterfall- যেরকম দেওয়া আছে হ্যাঁ, ম্যাম, বাট ওয়াটারফল মডেলে কিন্তু আমার পুরা সব রিকোয়ারমেন্ট একসাথে নিয়ে এসে কাজ করা লাগতো এবং আমার একটাই রিলিজ হইতো এবং সেটা হচ্ছে আমার ফুল প্রোডাক্টটা রিলিজ হইতো। এর মাঝখানে আমি কখনোই আমার ইউজারকে কি করতে পারতাম না, কোনো মধ্যবর্তী সময়ে কোনো একটা ইউজেবল সফটওয়্যার দিতে পারতাম না। আমি পুরাটা একবারেই দিব। যেমন গাড়ির আমি ছবিটা যে দেখাইছিলাম, ফার্স্ট আমি চাকা বানাইলাম, দেন গাড়ির বডি বানাইলাম, এইভাবে করে করে একদম লাস্টে কি করলাম, পুরা কারটাই হচ্ছে তাকে দিয়ে দিলাম। বাট এখানে আমি কি করতেছি, এখানে হচ্ছে তার যেহেতু যাতায়াত করা লাগবে তার জন্য ফার্স্টে আমি ধরেন একটা সাইকেল বানাই দিলাম বা একটা কি বলো এটাকে স্কেটবোর্ড বানাই দিলাম, যেটা দিয়ে সে যাতায়াত করতে পারবে। দেন আস্তে আস্তে ধীরে ধীরে আমি কি করলাম, সেটাকে আপগ্রেড করে করে একটা গাড়িতে নিয়ে গেলাম। এখানে হচ্ছে ইটারেশন চলে, বাট ওয়াটারফলে কি কোনো ইটারেশন চলে যে এই প্রসেসগুলো শেষ হওয়ার পরে কি আবার কোনো ইটারেশন আসে? না ম্যাম। এবং আমার জাস্ট পুরা যে রিকোয়ারমেন্টটা সেটা আমরা একবারেই করে ফেলি, ভেঙে ভেঙে করি না। তো এটার সাথে এটার পার্থক্য আছে। এরপরে হচ্ছে ইনক্রিমেন্টাল মডেলের স্ট্রেংথ যেটা, সেটা হচ্ছে হাই রিস্ক অর মেজর ফাংশন। ফার্স্টে হচ্ছে হাই রিস্ক অথবা মেজর ফাংশন গুলোকে ফার্স্টে ডেভেলপ করে, দেন হচ্ছে ইচ রিলিজ ডেলিভার্স অ্যান অপারেশনাল প্রোডাক্ট। সো বুঝতেই পারতেছেন যে প্রত্যেক রিলিজে প্রত্যেক ইটারেশনের পরে যেটা ডেলিভার হবে সেটা অ্যাকচুয়ালি অপারেশনাল হবে, তার মানে ইউজার সেটাকে ইউজ করতে পারবে। দেন কাস্টমার ক্যান রেসপন্ড টু ইচ বিল্ড। তো প্রত্যেক বিল্ডের পরে কাস্টমার কি করতে পারবে, ফিডব্যাক দিতে পারবে। এখানে কাস্টমারের এজাইলে হচ্ছে আপনার এই কাস্টমারের যে ইন্টারাকশন সেটা বেশি। দেন হচ্ছে ডিভাইড এন্ড কনকার ইউজ করে হচ্ছে টাস্কের ব্রেকডাউন করা হয়। তো এখানে আমরা কি করতেছি, আমাদের পুরো রিকোয়ারমেন্টটাকে একসাথে না করে ছোট ছোট পার্টে ভাগ করে এক একটা ইটারেশন এক একটা করতেছি। তো লোয়ার ইনিশিয়াল ডেলিভারি কস্ট, তো কস্ট হচ্ছে আমাদের কম লাগে, এন্ড ইনিশিয়াল প্রোডাক্ট ডেলিভারি ইজ ফাস্টার। সো ইনিশিয়াল প্রোডাক্ট ডেলিভারি মানে কি, আমি আমার ইউজারকে এখন কি করতে পারছি, কম সময়ে কিছু একটা ডেলিভার করতে পারতেছি যেটা হচ্ছে ওয়ার্ক করবে। সো এটা এখানে বলছে। দেন কাস্টমার গেটস ইম্পর্টেন্ট ফাংশনালিটি আর্লি। সো কাস্টমার ইম্পর্টেন্ট ফাংশনালিটি গুলা আগে আগে পেয়ে যাবে, and risk of changing requirements is reduced। যেহেতু এখানে পুরা রিকোয়ারমেন্ট নিয়ে আমরা কাজ করতেছি না, আমরা হচ্ছে ইটারেশন বাই ইটারেশন কাজ করতেছি। সো কোনো রিকোয়ারমেন্টে যদি চেঞ্জ হয় সেটার রিস্ক হচ্ছে রিডিউস করা হয়। এরপরে হচ্ছে উইকনেস বলছে, তো রিকোয়ার্স গুড প্ল্যানিং এন্ড ডিজাইন। সো আপনি যে ইয়া করবেন, মানে রিকোয়ারমেন্ট গুলোকে ভাগ করবেন, সেখানে একটা ভালো প্ল্যানিং আর কি আপনার থাকা লাগবে। না হলে আর কি এই জিনিসটা দেখা যাচ্ছে যে আপনি লো প্রায়োরিটি ইয়াকে একসাথে মানে আগে করে ফেলতেছেন। তো এইটা হচ্ছে ইউজারের জন্য অ্যাকচুয়ালি উপকৃত হবে না এখানে ইউজার। দেন হচ্ছে requires early definition of a complete and fully functional system to allow for the definition of increments. আচ্ছা, well defined module interface are required. সো এগুলো হচ্ছে আপনার উইকনেস গুলো বলা হয়েছে যে এই জিনিসগুলো হচ্ছে আপনার লাগবে ইনক্রিমেন্টাল মডেল করার সময়। দেন টোটাল কস্ট অফ দ্য কমপ্লিট সিস্টেম ইজ নট লোয়ার। তো একদম লাস্টে গিয়ে আমার যে টোটাল কস্ট হবে শুরু থেকে শেষ পর্যন্ত, যেহেতু আমি অনেক ইটারেশন চালাচ্ছি, ইউজারের ফিডব্যাক নিচ্ছি, দেন আবার ইটারেশন চালাচ্ছি, তো দেখা যায় যে ফাইনাল যে কস্টটা সেটা অ্যাকচুয়ালি লোয়ার হয় না। এরপরে হচ্ছে ইনক্রিমেন্টাল মডেল আমরা কখন ইউজ করব, তো এখানে বলে দেওয়া আছে পয়েন্টগুলো, যে রিস্ক, ফান্ডিং, শিডিউল, প্রোগ্রাম কমপ্লেক্সিটি অর নিড ফর আর্লি রিয়েলাইজেশন অফ বেনিফিট। সো আর্লি রিয়েলাইজেশন অফ বেনিফিট মানে কি, মানে হচ্ছে আমার যেই প্রোডাক্টটা আর কি আমি বানাচ্ছি, আমার ইউজার হচ্ছে যদি আমি ওয়াটারফল ইউজ করে বানাই, সে একদম ধরেন 1 বছর যদি লাগে একটা প্রজেক্ট শেষ করতে, সে একদম লাস্টে গিয়ে হচ্ছে প্রোডাক্টটা হাতে পারবে। তো
এই জন্য সে আর্লি রিয়েলাইজেশন হচ্ছে না বেনিফিটের। বাট আমরা যখন ইনক্রিমেন্টাল মডেল ইউজ করতেছি তখন আমাদের ইউজার কি করতেছে, স্যাটিসফাই থাকতেছে না, আমি কিছু একটা পাইছি যেটা আমি ইউজ করতে পারবো এবং আমার এই সফটওয়্যারটা আরো হচ্ছে ডেভেলপ করবে টাইম বাই টাইম। এরপর বলছে মোস্ট অফ দ্য রিকোয়ারমেন্ট আর নোন আপফ্রন্ট বাট আর এক্সপেক্টেড টু ইভলভ ওভার টাইম। তো যখন আমার অনেকগুলো রিকোয়ারমেন্টই জানা থাকবে, বাট রিকোয়ারমেন্ট গুলো কি হতে পারে, টাইমের ভিত্তিতে হচ্ছে চেঞ্জ হতে পারে। দেন হচ্ছে নিড টু গেট বেসিক ফাংশনালিটি টু দ্য মার্কেট আর্লি। তো বেসিক ফাংশনালিটিকে আমরা ইউজারের কাছে আগে আগে ডেলিভার করার যদি আবার কোনো নিড থাকে তাহলে হচ্ছে সেটা আমরা ইনক্রিমেন্টাল মডেল ইউজ করে করব। দেন অন প্রজেক্টস উইচ হ্যাভ লেংদি ডেভেলপমেন্ট শিডিউলস। তো কোন একটা প্রজেক্টে যদি অনেক লং ডেভেলপমেন্ট শিডিউল থাকে, ধরেন 2 ইয়ার্স থাকে, তাহলে আমার ইউজারের জন্য, ইউজার কিন্তু বসে থাকবে 2 ইয়ার্স একটা প্রোডাক্ট পাওয়ার জন্য। তো এখানে ইনক্রিমেন্টাল মডেল ইউজ করলে আমরা ধরেন প্রত্যেক 3-4 মাসের মধ্যে একটা করে রিলিজ দিতে পারতেছি, যেটা আর কি আমার যে ইউজারটা আছে সে হচ্ছে ইউজ করতে পারতেছে। দেন হচ্ছে অন এ প্রজেক্টেড উইথ নিউ টেকনোলজি। সো নিউ টেকনোলজির যে প্রজেক্ট গুলো আছে সেখানে আমরা ইনক্রিমেন্টাল মডেল ইউজ করতে পারবো। এরপরে আসি স্ক্রাম নিয়ে। স্ক্রাম হচ্ছে অ্যাজাইলেরই আরেকটা পার্ট। তো এখানে হচ্ছে অ্যাজাইল মডেল গুলো কম বেশি সব একই রকম, সবাই ইটারেশনের ভিত্তিতে কাজ করে। তো স্ক্রামের কিছু এক্সট্রা জিনিসপত্র আছে, যেমন ফার্স্টে যেটা করা হয় যে আপনার যে প্রজেক্ট ওনার থাকবে সে অ্যাকচুয়ালি তার রিকোয়ারমেন্ট গুলোকে প্রায়োরিটি দিয়ে আপনার কাছে দিয়ে দিবে। ঠিক আছে, প্রজেক্ট ওনার তার রিকোয়ারমেন্ট গুলোকে প্রায়োরিটি হিসেবে আপনাকে দিয়ে দিল। এরপরে আপনার যে টিম বা আপনার সফটওয়্যার অর্গানাইজেশনের কাজ হচ্ছে এই যে রিকোয়ারমেন্ট গুলো আছে তা সেগুলোকে হচ্ছে ছোট ছোট গ্রুপে ভাগ করা এবং প্রত্যেক গ্রুপের জন্য একটা টাইম অ্যাসাইন করে দেওয়া যে এতটুকু কাজ হচ্ছে আমার কি করা লাগবে, এতটুকু টাইমের মধ্যে করে দেওয়া লাগবে। সো এগুলো হচ্ছে স্প্রিন্ট ব্যাকলগ বলে। ঠিক আছে, প্রোডাক্ট ব্যাকলগ কি? প্রোডাক্ট ব্যাকলগ হচ্ছে আপনার প্রোডাক্ট ওনার তার রিকোয়ারমেন্টের যে একটা প্রায়োরিটি লিস্ট আপনাকে দিল, সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট ব্যাকলগ। তো সেখান থেকে আপনি কিছু রিকোয়ারমেন্টকে গ্রুপ করে একটা স্প্রিন্ট ব্যাকলগ বানাবেন, যেখানে আপনি বলবেন যে এতগুলা রিকোয়ারমেন্ট আমার এই টাইমের মধ্যে শেষ করা লাগবে। দেন এই একটা করে স্প্রিন্ট ব্যাকলগ হচ্ছে আপনারা আপনাদের টিমটা নিয়ে হচ্ছে সেটাকে ছোট ছোট ভাগে ভাগ করে দিবে, সেটাকে অ্যাকচুয়ালি টাস্কে ভাগ করবে। ভাগ করার পরে ধরেন আপনাদের এই স্প্রিন্টের টাইম হচ্ছে 30 দিন। সো আপনি ওই 30 দিনের মধ্যে কি করবেন, এই কাজটা এতটুকু কাজটা শেষ করে ফেলবেন। এবং এখানে স্ক্রামের যে একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ডেইলি স্ক্রাম মিটিং। সো প্রত্যেক হচ্ছে একটা করে প্রত্যেক দিনেই হচ্ছে আপনার স্ক্রাম মিটিং হচ্ছে থাকে। দেন যখন 30 দিন শেষ হয়ে গেল তখন দেখা যাচ্ছে যে আপনার এই যে এই ইয়াগুলো রিকোয়ারমেন্ট গুলো নিয়ে আপনি একটা রিলিজ করে দিলেন। এটা হচ্ছে স্ক্রাম। দেন স্ক্রামের জন্য আপনারা যদি আরো করতে চান, স্ক্রামের নিয়ে আরো বেশি ডিটেলস জানতে চান, তো এখানে লিংক দেওয়া আছে, এখানে আপনারা যেতে পারেন। এরপর হচ্ছে স্ক্রামের অ্যাডভান্টেজ যদি আমরা দেখি, অ্যাজাইল স্ক্রাম হেল্প কোম্পানি ইন সেভিং টাইম এন্ড মানি। তো অ্যাজাইল স্ক্রাম কি করে, আমরা যদি আমাদের প্রায়োরিটাইজ যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলোকে আলাদা করতে পারি তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমাদের টাইম এবং মানি দুইটাই হচ্ছে কম লাগবে। দেন এখানে বলছে যে ফাস্ট মুভিং কাটিং এজ ডেভেলপমেন্ট ক্যান বি কুইকলি কোডেড এন্ড টেস্টেড। আচ্ছা, তো কাটিং এজ মানে কি, মানে হচ্ছে আপনার এই যে এই ইয়াটা চলতে থাকবে, আপনার যে ইটারেশনটা চলতে থাকবে একটা স্প্রিন্ট ব্যাকলগের জন্য, তো সেটা হচ্ছে করে আমরা তাড়াতাড়ি কোড এন্ড টেস্ট করে হচ্ছে আমার প্রোডাক্টটাকে করে দিতে পারবো, যেহেতু এখানে আমার একটা টাইমের লিমিট দেওয়া থাকে, খুব কম টাইমের লিমিট দেওয়া থাকে। এরপরে আরো যদি দেখি, ইট ইজ লাইটলি কন্ট্রোলড মেথড ইন which consist on frequent updating on the process in work through regular meetings. সো এখানে হচ্ছে রেগুলার যে মিটিং হয় সেখানে হচ্ছে আমরা প্রজেক্টের প্রগ্রেসটা ভালোভাবে দেখতে পারি। এখানে একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে ডেইলি ফ্রিকোয়েন্টলি মিটিং হয়।
এরপর হচ্ছে like any other agile methodology, it is also iterative in nature. It requires continuous feedback from the user. So user থেকে আমাদের continuously feedback নেওয়া লাগে প্রত্যেকটা রিলিজ শেষে. Due to short sprint and constant feedback, it becomes easier to cope with the changes. তো কনস্ট্যান্ট যেহেতু আমরা ফিডব্যাক পাচ্ছি একটা শর্ট টাইমের মধ্যে, তো আমাদের জন্য হচ্ছে ওই চেঞ্জেস গুলোকে কোপ উইথ করাটা ইজিয়ার হয়ে যায়। এরপর যদি দেখি যে ডেইলি মিটিং মেক্স ইট পসিবল টু মেজার ইন্ডিভিজুয়াল প্রোডাক্টিভিটি। আচ্ছা, ডেইলি মিটিং যেহেতু আমি করতেছি তখন হচ্ছে আমার প্রগ্রেসটা হচ্ছে উঠে আসতেছে যে আমার এই প্রগ্রেস হচ্ছে বা আমাকে আরো বেশি কাজ করা লাগবে বা কি করা লাগবে, এটা ডেইলি মিটিং এর মাধ্যমে কিন্তু উঠে আসতেছে। দিস লিডস টু দ্য ইমপ্রুভমেন্ট অফ প্রোডাক্টিভিটি অফ ইচ টিম মেম্বার। সো কারো যদি কম প্রোডাক্টিভিটি থাকে তাহলে এই মিটিং এর মাধ্যমে আর কি সে বুঝতে পারবে যে তার কাজ করা কম হচ্ছে, তখন তাকে আরো বেশি করে কাজ করা লাগবে, তো প্রোডাক্টিভিটি বাড়বে। Then issues are identified well in advance through daily meetings. So এখানে যেটা বলছে মিটিং এর ফলে আপনার অনেক কিছুই এখানে সলভ হবে, কোনো ইস্যু থাকলে সেটাও হচ্ছে আপনার সলভ হয়ে যাবে। ইট ইজ ইজিয়ার টু ডেলিভার এ কোয়ালিটি প্রোডাক্ট ইন এ শিডিউল টাইম। সো শিডিউল টাইমের মধ্যে হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট দেওয়াটা ইজিয়ার হয়। আর বলছে যে Agile Scrum can work with any technology programming language but is particularly useful for fast moving wave 2 or new media project. তো Agile গুলো হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য ইউজ করা যাবে, বাট এগুলা হচ্ছে ওয়েব প্রজেক্ট বা নিউ মিডিয়া প্রজেক্টের জন্য হচ্ছে বেশি উপযোগী। এরপর বলছে the overhead cost in terms of process and management is minimal, thus leading to a quick and cheaper result. আচ্ছা, এরপর ডিসঅ্যাডভান্টেজ যেটা বলছে যে while Scrum is one of the leading causes of scope creep. আচ্ছা, তো যখন হচ্ছে আপনার ইউজার হচ্ছে জানে যে আপনি তাকে কম টাইমের মধ্যে অনেকগুলা রিলিজ হচ্ছে তাকে দিবেন, তো সে কি করতে পারে, সে হচ্ছে বারবার হচ্ছে আপনার কাছে ডিমান্ড করতে পারে যে আমাকে হচ্ছে আমার প্রোডাক্টের রিলিজটা দাও, এরকম ডিমান্ড করতে পারে, যেহেতু সে জানে যে আপনি স্ক্রামের মাধ্যমে আপনি ইয়া করবেন, একটা নির্দিষ্ট টাইম পর পর হচ্ছে আপনি একটা করে বিল্ড হচ্ছে রিলিজ করবেন। তো এখানে হচ্ছে আপনার স্টেক হোল্ডার যারা আছে, তার মানে আপনার কাস্টমার যারা আছে, তারা টেম্পটেড হবে টু কিপ ডিমান্ডিং নিউ ফাংশনালিটি ইজ ডেলিভার। তারা কন্টিনিউয়াসলি নিউ ফাংশনালিটি আপনার কাছে ডিমান্ড করতে পারে। If a task is not well defined, estimating project cost and time will not be accurate. So আমি যে স্প্রিন্ট ব্যাকলগ গুলো বানালাম আর কি, যে রিকোয়ারমেন্ট গুলো নিয়ে যে ইয়াটা বানালাম, তো সেটা যদি আমার অ্যাপ্রোপ্রিয়েট না হয় বা যে টাইমটা আমি অ্যাসাইন করে দিছি সেই স্প্রিং এর জন্য, সেই টাইমটা যদি অ্যাডিকুয়েট না হয়, তাহলে দেখা যাবে যে আমাদের ঝামেলা হচ্ছে। Then if the team members are not committed, the project will আচ্ছা, টিম মেম্বাররা যদি কমিটেড না থাকে, এটা পুরাই তাদের টিম, একটা ছোট টিমের প্রত্যেকটা মেম্বারের উপর ডিপেন্ড করে। এখন কোনো টিম মেম্বার যদি কমিটেড না থাকে বা সে ভালো মতো কাজ না করে, তাহলে পুরা প্রজেক্টটাই হচ্ছে ফেল করবে। এরপরে বলছে ইট ইজ গুড ফর স্মল ফাস্ট মুভিং প্রজেক্ট অ্যাজ ইট ওয়ার্কস ওয়েল উইদিন দ্য স্মল টিম। সো যখন হচ্ছে আমাদের কোনো ছোট প্রজেক্ট থাকে তখন হচ্ছে এরা হচ্ছে ভালো কাজ করে। এরপর হচ্ছে দিস methodology needs experienced team members only if the team consists of people who are আচ্ছা, এখানে হচ্ছে টিম মেম্বার যারা লাগবে আমাদের, সেগুলোকে অবশ্যই এক্সপেরিয়েন্স টিম মেম্বার লাগবে, যারা নিউবি তাদের জন্য হচ্ছে এটা হচ্ছে আমাদের উপকারী হবে না। দেন বলছে স্ক্রাম ওয়ার্কস ওয়েল ওয়েন দ্য স্ক্রাম মাস্টার হচ্ছে আপনার যে টিম গুলাকে ম্যানেজ করে, যে সে ট্রাস্ট দ্য টিম দে আর ম্যানেজিং। আচ্ছা, তো স্ক্রাম মাস্টার হচ্ছে যদি আপনার টিমের উপরে খুব বেশি প্রেসার দিয়ে দেয়, তাহলে দেখা যাবে এই জিনিসটা টিম মেম্বারদের জন্য ফ্রাস্ট্রেটিং হয়ে যায় এবং তারা হচ্ছে ঠিক মতো কাজ করতে পারে না। আবার যদি বেশি ঢিলা দেয় স্ক্রাম মাস্টার, পরে দেখা যাবে যে তার তদারকির অভাবে হচ্ছে আমার টিম মেম্বাররা ঠিক মতো কাজ করতেছে না। এরপর ডিসঅ্যাডভান্টেজ আরো যদি দেখি, সেটা হচ্ছে ইফ এনি অফ দ্য টিম মেম্বার্স লিভ ডিউরিং আ ডেভেলপমেন্ট। সো ডেভেলপমেন্টের কোনো পর্যায়ে যদি কোনো টিম মেম্বার হচ্ছে চলে যায়, তখন এইটার অনেক বড় একটা ইফেক্ট পড়ে আমাদের প্রজেক্টের উপরে। এরপর হচ্ছে প্রজেক্ট কোয়ালিটি ম্যানেজমেন্ট ইজ হার্ড টু ইমপ্লিমেন্ট quantify unless the test team are able to conduct regression testing after each sprint. এখন রিগ্রেশন টেস্টিং বলতে আমরা কি বুঝি? রিগ্রেশন টেস্টিং হচ্ছে আমি আমার সফটওয়্যারে কোনো একটা কিছু চেঞ্জ করলাম,
বা কিছু আপডেট করলাম। এখন এই আপডেট করার ফলে আমরা অন্য যে ওয়ার্কিং ছিল, মডিউল গুলো ছিল, তারা কি এফেক্টেড হয়েছে কিনা, তাদের কি কোনো সমস্যা হয়েছে কিনা, এটা চেক করে দেখা হচ্ছে রিগ্রেশন টেস্টিং। তো এখানে বলছে যে প্রজেক্ট কোয়ালিটি ম্যানেজমেন্ট ইজ হার্ড টু ইমপ্লিমেন্ট, কারণ হচ্ছে প্রত্যেকটা আপডেটের পরে হচ্ছে আমাকে আবার রিগ্রেশন টেস্টিং করে দেখা লাগে। আচ্ছা, এরপরে আর লাস্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে দা রেশনাল ইউনিফাইড প্রসেস, এটাকে সংক্ষেপে বলা হয় আরইউপি। তো এটাও হচ্ছে এক ধরনের এজাইল মেথোডোলজি। এটাই হচ্ছে লাস্ট আমরা যেটা দেখব। তো এখানে কি বলছে দেখেন, আ মডার্ন জেনারিক প্রসেস derived from work on the UML and associated process। সো এইটা যেই জিনিসের প্রতি বেশি করে সেটা হচ্ছে UML ডায়াগ্রামিং হচ্ছে এটা বেশি করে। যেমন আমরা ইউজ কেস ডায়াগ্রাম দেখে আসছি ল্যাবে, আমরা সামনে ইউজ কেস ডায়াগ্রাম নিয়ে পড়বো। তো ওরকম ইউজ কেস ডায়াগ্রাম, ডাটা ফ্লো ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম গুলো হচ্ছে নিয়ে তারা সিস্টেমকে বোঝার ট্রাই করে। Then হচ্ছে brings together aspects of 3 generic process models discussed previously। So যে তিনটা মডেল হচ্ছে আমরা দেখলাম, তো তাদেরকে একসাথে হচ্ছে নিয়ে আসে। Normally described from 3 perspectives: a dynamic perspective that shows phases over time, a static perspective that shows process activities, and a practice perspective that suggests good practice। আচ্ছা, একটু সামনে যাই। তো আরইউপি যেটা, তার হচ্ছে 4টা ফেজ আছে। তো ফার্স্ট এটা হচ্ছে ইনসেপশন, তারপর হচ্ছে ইলাবোরেশন, তারপর হচ্ছে কনস্ট্রাকশন, এন্ড লাস্টে হচ্ছে ট্রানজিশন। এখন ইনসেপশনে কি হয়, এস্টাবলিশ দ্য বিজনেস কেস ফর দ্য সিস্টেম। আচ্ছা, বিজনেস কেস মানে কি, আমি হচ্ছে আমাদের যে আমরা প্রজেক্ট গুলো করতেছি সেগুলোর জন্য আমরা ফার্স্টে কি করতেছি, ইউজ কেস ডায়াগ্রাম বা ডাটা ফ্লো ডায়াগ্রাম বা আর্কিটেকচার এগুলো তৈরি করতেছি। সো এগুলা হচ্ছে বিজনেস কেস যেগুলো হচ্ছে তারা তৈরি করে। এবং এরপরে হচ্ছে ইলাবোরেশন, ডেভেলপ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্রবলেম ডোমেইন এন্ড দ্য সিস্টেম আর্কিটেকচার। আচ্ছা, এরপর হচ্ছে প্রবলেম ডোমেইনটা বোঝার ট্রাই করে এবং সিস্টেম আর্কিটেকচারটা। দেন কনস্ট্রাকশন ফেজে হচ্ছে সিস্টেম ডিজাইন, প্রোগ্রামিং এন্ড টেস্টিং। আর ট্রানজিশন ফেজে হচ্ছে ডিপ্লয় দ্য সিস্টেম ইন ইটস অপারেটিং এনভায়রনমেন্ট। সো এই ফেজগুলো হচ্ছে আরইউপি প্রসেসের মধ্যে আছে। তো আমাদের অ্যাকচুয়ালি এর বাইরে আর কিছু নাই এখানে। এখন আপনারা যদি বলেন যে ম্যাডাম কোন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট এক্সামের জন্য, তো আমি বলবো যে শুরু থেকে এই ওয়াটারফল থেকে, মানে খুব ইম্পর্টেন্ট যদি আমি বলি সেটা হচ্ছে ওয়াটারফল থেকে একদম ধরেন রেড পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট। তো এরা কোনটা কোন কোন ক্ষেত্রে ইউজ হয় সিনারিও দিয়ে দিলে যেন আমরা বলতে পারি ঠিক মতো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং কোনটার উইকনেস কি, কোনটা কখন ইউজ করা যাবে, এই জিনিসগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে সিএমএম লেভেল যেটা আপনারা দেখবেন, ওটা ইম্পর্টেন্ট। আর কি বলবো, এখান থেকে ওগুলো ইম্পর্টেন্ট। আর চ্যাপ্টার 1 থেকে যেটা আমরা দেখছি, এখানে আমরা বিশেষ করে ওয়াটারফল, দেন ভি শেপ, স্পাইরাল, রেড মডেল, এগুলা হচ্ছে একটু বেশি ভালো করে দেখবেন। এগুলা অনেক মানে বেশি ইম্পর্টেন্ট আর কি। প্রোটোটাইপিংটাও ইম্পর্টেন্ট। সো প্রোটোটাইপিং এই জিনিসগুলো ভালো করে দেখবেন। আর চ্যাপ্টার 1 তো খুব বেশি বড় না, ওখানে মানে আপনাদের সিলেবাস কিন্তু ছোট, অন্য কোনো সাবজেক্টের চাইতে আপনাদের সিলেবাসটা হচ্ছে ছোট। আচ্ছা, তাহলে আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কারো কি কোনো কোশ্চেন আছে? ম্যাম ওই যে একটা কোয়েশ্চেন দিছেন না যে কোনটা প্রোটোটাইপিং এর মধ্যে পড়ে না, তো এখানে যে দো দিছেন এটা কি প্রিন্টিং মিস্টেক না এরকমই দিছেন? এক মিনিট। বাকি সবাই তো জমা দিয়ে দিচ্ছে না? হ্যাঁ ম্যাম। জি ম্যাডাম, স্যার। জি বলেন এখন। ম্যাম ওই যে থ্রু অ্যাওয়ে যেটা ছিল ওটা কি প্রিন্টিং মিস্টেক হয়েছে না ম্যাম এমনি বানানো ভাবে দিছেন? ওটা কি লিখা ভুল হয়েছে?
হ্যাঁ ম্যাম আমি মনে করছি প্রিন্টিং মিস্টেক, তাই তো ওটা মানে ঠিক আছে দাগাইনি আর কি। জি ম্যাম, আমিও তো তাই মনে করছি, ঠিক আছে বলে দাগাই নেই, প্রোটোটাইপিং দিয়েছি। হ্যাঁ ওইটা আমি দাঁড়ান একটু দেখি, ওইটা অ্যাকচুয়ালি আমার লিখতে ভুল হয়েছে হয়তো বা, যদি হয়। জি ম্যাম তাহলে ঠিক আছে ম্যাম একটু কনসিডার করেন এটা, যেহেতু একদম না কাছাকাছি। না, থ্রো অ্যাওয়ে ছিল না আপনাদের? হ্যাঁ ছিল তো ম্যাম ওখানে তো আনসার হবে হরাইজন্টাল আর ডায়াগোনাল, ওটা তো দুয়ে যদি ধরি ওটা তো বানান ভুল, তাহলে ও ওটাও আচ্ছা, তো বানান ভুল, হ্যাঁ। হ্যাঁ সেটা বলতেছি। হুম, আর কি কারো কোনো কোশ্চেন আর কিছু? ম্যাম হরিজোনাল আর ডায়াগোনাল দিছি ম্যাম, তাহলে কি অ্যানসার হ্যাঁ মার্কিং ওইটাই পাবো না? হবে। হ্যাঁ ঠিক আছে, তো ওই দুইটাই হবে না ম্যাম? হ্যাঁ ওইটাই হবে। হ্যাঁ জি ম্যাম। ম্যাম একটু রাত্রে মেইল করে রাখবেন ম্যাম, একটু জানাইয়েন আমাদের ম্যাম ওভারল্যাপের। আমি আপনারা এক কাজ করেন, কাজ শেষে আমাকে একটু ফোন দেন, ঠিক আছে? তো আমি একটু দেখি, কথা বলে দেখি। তাহলে তুই ম্যামকে ফোন দিস। জি ম্যাম, আমি ম্যাম ফোন দেবো ম্যাম, এখনই দেবো ম্যাম এই যে ক্লাস শেষে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই।